সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত, অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞে হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ বৃহস্পতিবার। রায় ঘিরে উৎকণ্ঠা নেই বলছে প্রসিকিউশন। গণভোট জুলাই সনদ নয়, দেশের মানুষ ভোট দিতে উদ্গ্রীব বললেন ফখরুল। গণতন্ত্র বিরোধীরাই নির্বাচন বাধাগ্রস্ত করছে, অভিযোগ আমির খসরুর। এবং এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত সরকারের। আমন মৌসুমে ধান চালের সংগ্রহের লক্ষ্যমাত্রা সহ মূল্য নির্ধারণ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তবে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। রোববার রাত 9:30টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। এদিকে রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে একই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলি সাদিক। জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা কামাল গংদের রায় ঘিরে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় বলে জানালেন প্রসিকিউটর গাজী MH তামিম। চলতি মাসের 13 তারিখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 12 নভেম্বর এই মামলার রায় পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মেজবার রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় এখন ট্রাইব্যুনালের আলোচনার কেন্দ্রবিন্দু। কবে এই মামলার রায় আসবে তা নিয়ে নানা মনে গুঞ্জন থাকলেও রোববার তা স্পষ্ট করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এবার ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন। তিনি জানান এ মাসের 13 তারিখে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে। যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। এর রায় ঘিরে সম্ভাব্য রাজনৈতিক উত্তাপের বিষয়ে প্রসিকিউটর বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে প্রসিকিউশন উদ্বিগ্ন নয়। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন। রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। এদিন পেশাগত আচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা গুমের 2টি মামলা ও রামপুরায় 28 জনকে হত্যার মামলায় নিজেকে প্রত্যাহার করে নেন আইনজীবী ব্যারিস্টার M সরোয়ার হোসেন। কোর্টের অনুমতি ছাড়া, ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন। এদিকে 12 নভেম্বর চাংখারপুলে 6 হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মেজবার রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ নিয়ে শঙ্কার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। রোববার সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বিচারকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এক বিচারকের জায়গায় আদালতে 3 বিচারক দেওয়া হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে আদালতে মামলা জট কিছুটা কমবে। বিচার ব্যবস্থার সংস্কারে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। লিগ্যাল এইডের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এনেছি, যে আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি। অনেক ক্ষেত্রে একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি, যাতে আদালতে মামলার চাপ কমে। তো আমরা এই আইনগত সংস্কার এগুলি আপনার খুব ইমিডিয়েটলি এটার ইম্প্যাক্ট দেখা যায় না, কিন্তু আলটিমেটলি মানুষের অনেক উপকার হবে। মামলার খরচ ঝামেলা এগুলি খুব কমে যাবে। আমরা সরকারের পক্ষ থেকে
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল দেশে সংকট সৃষ্টির নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সাধারণ মানুষ এসব নাটক বিবেচনায় না নিয়ে ভোট দিতে উদ্গ্রীব বলেও দাবি করেন তিনি। আর যারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা গণতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির বিভিন্ন দিক তুলে ধরেন লেখক। এতে যোগ দিয়ে শেখ হাসিনা বিদায়ের পরও অনেকের মধ্যে অগণতান্ত্রিক আচরণ রয়ে গেছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব নিয়েছিল শেখ হাসিনা, তার পরিবার, তার দল, মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কোথায় গেছে বাংলাদেশ? ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে, তাদেরকে কৃতিত্ব নিতে হবে। ওই বিএনপি তো কৃতিত্ব নিচ্ছে না। কৃতিত্ব যদি আবার এই খেলা শুরু হয়, ওই যে আওয়ামী লীগের যেভাবে ধ্বংস হয়েছে ওই পথে চলতে হবে। যারা তাদের এই সমস্ত কথা বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি গণতন্ত্রের পক্ষের লোক? এটাকে আমি বলতে পারবো? মহাবক্রেসির মাধ্যমে চাপ সৃষ্টি করে জোর করে সিদ্ধান্ত গ্রহণ থেকে আমরা দূরে থাকছি। এদিকে দুপুরে ঠাকুরগাঁওয়ে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে মুখিয়ে আছে। এইবার আমরা ভোট দিব যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব। যেটা রাজি হব সেটাই শুধু আসবে, যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। কিছু লোক পিআর, গণভোট ও জুলাই সনদ সহ নানা ইস্যু জনগণের উপর চাপিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণভোট, সনদ এসবকে আমরা বুঝি, এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে কিছু লোক আসছে, দেশের চলমান সংকট নিরসনে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটা উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নিজ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তারেক রহমানকে সচিবালয়ে আবেদনের পরামর্শ দিয়েছে ইসি। রোববার দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আইনি পথে কমিশনের কাছে প্রস্তাবনা এলে তা বিবেচনার আশ্বাসও দেন তিনি। এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যম নীতিমালা সংশোধনের দাবি জানান সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। এম আর আসাদের রিপোর্ট। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেসি এবং আরএফইডি সহ কয়েকটি সাংবাদিক সংগঠনের নেতারা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তারা। আমাদের সুপারিশমালাগুলো তার হাতে আমরা তুলে দিয়েছি। সে বেশ কয়েকটি সংশোধনীর প্রস্তাব করেছি। আমরা বিশেষ করে উল্লেখ করেছি যে নির্বাচন কেন্দ্রে ঢোকার পরে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার একটা কথা বলা আছে, তারপরে আমরা কাজ শুরু করতে পারবো। আমরা বলেছি আমরা আইডি কার্ড বা পরিচয়পত্র পাওয়ার পরে কেন প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে হবে। এই নীতিমালা শুধু সংসদ নির্বাচনের জন্য না, এটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রযোজ্য হবে। এখনকার সিনারিও তখনকার সিনারিওর মধ্যে পার্থক্য থাকতে পারে, সুতরাং এটা অনতিবিলম্বে যেন সংশোধনী আনা হয় এবং সেটা সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হয়। পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন ভবনের সামনে অনশনরত তারেক রহমানের বিষয়ে কথা বলেন তিনি। অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন, পরিবর্ধন, সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা, তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে
আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। চলতি মাসের 13 তারিখ থেকে রাজনৈতিক দলের সংলাপ শুরু হতে পারে বলেও জানান আখতার আহমেদ। প্রবাসী ভোটার আমরা অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম 16ই নভেম্বর, তো 16ই নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব 18ই নভেম্বর। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আলাদা অনুষ্ঠানে চলতি অর্থবছরে আমন মৌসুমে ধান চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা সহ মূল্য নির্ধারণের কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। আমন মৌসুমে 50,000 মেট্রিক টন ধান, 6 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও 50,000 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 20 নভেম্বর শুরু হয়ে সংগ্রহ কার্যক্রম চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি 25-26 অর্থ বছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করে সরকার। 34 টাকা কেজি ধরা হচ্ছে ধান, 50 টাকা কেজি ধরা হচ্ছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হচ্ছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজি ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়, ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। এছাড়া ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করছে সরকার। অপরিশোধিত তেল আনার জন্য আমরা একটা ইস্যু করছি সৌদি আরব থেকে। আমাদের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে ওরা অপরিশোধিত তেল এনে ওটা রিফাইন করে, ওটা একটা বড় অঙ্ক আমরা নিয়ে আসবো। ইউরিয়া সার এবং আমরা টিএসপি সার, এই দুইটা সারই যথেষ্ট পরিমাণে আমরা ইস্যু করেছি। নতুন পে স্কেল ইস্যুতেও কথা বলেন উপদেষ্টা। পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়। আগামী সরকারি হয়তো সেটা ইস্যু করতে পারে। এদিকে নিজ মন্ত্রণালয়ে পেঁয়াজের দাম নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এক সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির কথা জানান তিনি। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখ করে কিছুদিনের মধ্যেই বাজার স্থিতিশীল হবে বলেও আশা জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1195 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 313 জনে। আর বছরে শনাক্ত রোগী বেড়ে হয়েছে 78,543 জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 24 ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 2 জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে 2 জন ও বরিশাল বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় BMUতে রোববার অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল স্ট্রোক কনফারেন্স। এতে যোগ দেন দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সহ এ বিষয়ে তথ্য আদান প্রদানই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন BMUর ভিসি অধ্যাপক মোহাম্মদ শাহিনুল আলম। তিনি বলেন, দেশে সংক্রামক ব্যাধির চেয়েও অসংক্রামক ব্যাধিতে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এর মধ্যে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস ও স্ট্রোকের মতো রোগে আক্রান্তের হার তুলনামূলক বেশি। এসব রোগ থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন মোহাম্মদ শাহিনুল আলম। গাজীপুরের কালিয়াকুরে মাজরা পোকার আক্রমণে ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, মাঠে কৃষি কর্মকর্তাদের তদারকি নেই। তবে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। গাজীপুরের কালিয়াকৈরে চলতি বছর প্রায় 4,625 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। সম্প্রতি উপজেলার চাপড়িয়া, গোয়ালচালা, শিমুলিয়া ও মজিদচালা সহ বিভিন্ন এলাকার ক্ষেতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। পাতায় দাগ, কাণ্ডের খেয়ে ফেলা, শীষ শুকিয়ে মারা যাওয়ায় দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, মাঠে কৃষি কর্মকর্তাদের তদারকি নেই। কিভাবে ফসল রক্ষা করবেন তা বুঝে উঠতে পারছেন না। সরকারি সহায়তা ও তদারকি পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানান তারা। খুবই ক্ষতিগ্রস্ত, ধান লাল হয়ে গেছে, গাছের বের বিষ দিছি কিন্তু কোনো কাজই করে না। আমাদের ধান এই অবস্থায় পোকাই খাইয়া এই ধান লাল হয়ে গেছে আমাদের একটা ফসলই। এখন আমরা কি করে খাবো? আমাকে খেতে পোকে ধরে নষ্ট করে খাই দিছে, আমরা এখন কি খামু? আর তো কোনো নেই, ফসল নেই। 5 থেকে 7 বার বীজ দেওয়ার পরেও সে পোকা মানতেছে না, ধান খালি নিঃস্ব হয়ে না হলে মারা যাইতেছে। সময় মতো কৃষি অফিসার মহোদয় যারা আছেন তারা আমাদের এই পাশে কোনো ধরনের যোগাযোগ আমাদের সাথে নেই বললেই চলে। অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সব মাঠে পর্যবেক্ষণ করা সম্ভব না, কিছু মাঠে তদারকি করছেন। কৃষকের অভিযোগের ভিত্তিতে মাঠে গিয়ে পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি। ফিল্ড কর্মকর্তাদের তো সবার কাছে যাওয়ার সুযোগ নাই, সবার ফিল্ডে যাওয়ারও ওইরকম ভাবে করলেও আসলে সবার ফিল্ডে গিয়ে তো সমাধান দেওয়া আসলে একটা মানুষের পক্ষে আসলে পসিবল হয় না। সেক্ষেত্রে ওনারা হয়তো যান, তারপরেও যদি ওনাদের কোনো জায়গায় গ্যাপ থাকে আমাদের কৃষক ভাইদেরকে আমরা সবসময় অনুরোধ করি বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কিছুর মাধ্যমে যে আপনারাও আপনাদের সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন যদি আপনাদের কাছে পরামর্শ না পৌঁছায় তখন আমাদের কাছে অভিযোগ নেবেন, আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। মাজরা পোকার আক্রমণে তাই এবার ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কালিয়াকৈরের কৃষকরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মঞ্চসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নির্মিত গানের অ্যালবাম আদর্শ নেতার ভিডিও উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। রোববার সকালে ঢাকা রিপোর্টার ইউনিটি মিলনায়তনে এর উদ্বোধন করেন জাসাসের আহ্বায়ক হেলাল খান। এ সময় তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসতেই একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্র মোকাবেলায় অতীতের মতোই সাংস্কৃতিক কর্মীরা রাজপথে থাকবে বলে জানান তিনি। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান দীর্ঘদিন থেকে আমাদের কাছ থেকে অনেক দূরে আছে। সময় এসে গেছে তিনি আমাদের মধ্যে চলে আসবেন। জাসাসের এটা প্রথম প্রয়াস, তিনি দেশে আসছেন, সে উপলক্ষে স্বাগত জানিয়ে আমাদের এই নিবেদন, আজকের এই আদর্শ নেতা মিউজিক ভিডিও। নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে বিদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং চলবে, সেজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সজাগ থাকতে হবে। রাজধানীর নিউ ইস্কটনের নিজস্ব ভবনে ঢাকা কম্পিউটার সিটির মাসিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাল্টি স্টোরেড আধুনিক ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আইটি খাতে এক নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের তথ্য প্রযুক্তি খাতে এক কার্যক্রম সম্প্রসারণ সহ টেকনোলজি সেক্টরে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কম্পিউটার সিটির চেয়ারম্যান সেলিম সরকার, প্রেসিডেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা। বরগুনার পাথরঘাটায় বেড়েই চলেছে বাসাবাড়িতে চুরির ঘটনা। দিন দুপুরে অভিনব কায়দায় চুরি হওয়ায় স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। অসহায় এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন আর নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পাথরঘাটার বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় ভয় ও আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চোরের দল নিঃশব্দে দরজা খুলে অভিনব পদ্ধতিতে চুরি করছে ঘরের মূল্যবান জিনিসপত্র। এমনকি বাজারের মহিলাদের টার্গেট করে শয়তানের নিঃশ্বাস নামক চেতনানাশক প্রয়োগ করে স্বর্ণ ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে।
সিসি ক্যামেরায় এসব ঘটনার ভিডিও ধরা পড়লেও চক্রগুলো এখনো ধরাছোঁয়ার বাইরে। দিনের বেলায়ও তালা কেটে লুটপাটের ঘটনা ঘটছে প্রকাশ্যে। এক রাতে 8 থেকে 10টি ঘরে চুরি এখন নিত্য ঘটনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে ঘটছে এমন ঘটনা। হঠাৎ আমার জীবনে 70 বছরে এরকম চুরি আমি দেখিনি কোনো সময়। আমার ঘরের ভিতরে যত মাল জিনিস আছে সব নিচে। ডয়ার ওই ঘরের বটি দিয়ে ওই এমন কাদা চাননি দিয়েছে, বটি দেখা হয়ে গেছে। কোন জায়গায় দিয়ে উঠছে আর কোন জায়গায় দিয়ে গেছে এগুলো আমরা ঠিক করতে পারবো না। আর এই যে ঘুম থেকে উঠতে পারি না, আর এই যে শব্দগুলো এগুলো আমরা শুনি নাই। সম্প্রতি চুরির প্রবণতা বৃদ্ধির কথা স্বীকার করে পাথরঘাটা থানার ওসি জানান, চুরি নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে। আমরা খুব চেষ্টা করতেছি নিয়ন্ত্রণ করার জন্য। চুরি মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল, আবার ইদানিং দেখা যাচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি চোরদেরকে আইনের আওতায় আনার জন্য। বেশ কিছু চুরি ঘটনা ঘটছিল, আমরা মামলা নিয়েছি, চোরদেরকে গ্রেফতার করেছি। এলাকাবাসীর জানমাল রক্ষায় প্রশাসন আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তাদের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। সাভারের আশুলিয়ার বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়। রোববার দুপুরে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিকেএসপি দ্বারা পরিচালিত এই প্রকল্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সারা দেশের ন্যূনতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ 18 থেকে 35 বছর বয়সী বাংলাদেশের নাগরিক 15 দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তরুণদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ মূলত জুডো, কারাতে, তাইকোয়ান্দো ও শুটিং বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। ফুটবল। ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ইনজুরিতে পড়ায় অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন মিডফিল্ডার কিউবা মিচেল। তার পাশাপাশি জায়গা পেলেন উইঙ্গার মোর্শেদ আলী। ইতিমধ্যে দুজনই রোববার দুপুরে দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। এর ফলে আগামী 18 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে দেখা যেতে পারে দুই ফুটবলারকে, এবং জাতীয় দলে প্রথমবারের মতো জায়গা পেলেন প্রবাসী কিউবা মিচেল। ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। এর আগে অনূর্ধ্ব 23 দলে খেলা হলেও সিনিয়র দলে কখনোই খেলা হয়নি কিউবার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত, অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞে হাসিনার মামলায় রায়ের তারিখ নির্ধারণ বৃহস্পতিবার, রায় ঘিরে উৎকণ্ঠা নেই বলছে প্রসিকিউশন। গণভোট জুলাই সনদ নয়, দেশের মানুষ ভোট দিতে উদ্গ্রীব বললেন ফখরুল। গণতন্ত্র বিরোধীরাই নির্বাচন বাধাগ্রস্ত করছে, অভিযোগ আবির খসরুর। এবং এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত সরকারের, আমন মৌসুমে ধান চালের সংগ্রহের লক্ষ্যমাত্রা সহ মূল্য নির্ধারণ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।